ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক পরিস্থিতি আজ আরও বেশি উত্তপ্ত হয়ে উঠেছে। আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল এবং এই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত বা মনোনয়নপত্র পেশ করার সময় পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় কাঙ্ক্ষিত কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি জায়গায় হামলা হুজ্জতির অভিযোগ যেমন বিরোধীরা করেছে, ঠিক তেমনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে রাজ্য সরকারের আরক্ষা প্রশাসনের পুলিশ কনস্টেবলরাও বেশ কয়েকটি জায়গায় রক্তাক্ত হয়েছেন, বলা যেতে পারে এই পরিস্থিতির শিকার হয়েছেন তারাও। এবং কিছুক্ষণ আগে কংগ্রেসের তরফে আগরতলায় প্রতিবাদ মিছিল কর্মসূচি সংগঠিত হয় এবং সেই প্রতিবাদ মিছিল কর্মসূচির আশ্রয় পড়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর আবাস পর্যন্ত। সেখানে তারা আবাস ঘেরাও করতে চান, যদিও পুলিশ তাদের বাধা দিয়েছে। নির্দিষ্ট জায়গায় যাওয়ার পর তাদের আটকে দেওয়া হয়েছে। সিপিআইএম সাংবাদিক সম্মেলন করেছে, তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কংগ্রেসের তরফে কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করা হয়েছে। তার পাশাপাশি এই সময়ের মধ্যে কংগ্রেস রাজভবনে গিয়ে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে কথা বলেছেন। গন্ডাছড়া সহ পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক যে পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যে, রাজ্যপালের কাছে তা তুলে ধরেছেন এআইসিসির পাঠানো প্রতিনিধিরা। সেখানে গেছেন রাজ্য প্রতিনিধিদের সঙ্গে, বা রাজ্যের প্রতিনিধিরাও সেখানে ছিলেন। কেন্দ্রীয় প্রতিনিধি তথা বিধানসভা লোকসভার উপবিরোধী দলনেতা সহ অন্যান্যদের উপস্থিতিতে সেখানে আলোচনা হয়েছে। কংগ্রেস নেতৃত্ব বিভিন্ন সময় যে ঘটনাগুলো ঘটেছে তার নিরিখে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং এই ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গার যে ঘটনাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি, আপনাদের প্রত্যেকের কাছে এই বিষয়গুলো উত্থাপন করার চেষ্টা করেছি। শাসক বিরোধী প্রত্যেকে তাদের মতন করে বক্তব্য রেখেছেন। বিজেপি জবাবে বলেছে এই সময়ের মধ্যে বিরোধীদের সঙ্গে মানুষ নেই, বিরোধীরা এই নির্বাচনে তারা প্রার্থী খুঁজে পাননি এবং হতাশ হয়ে পড়েছেন। এখন এই রাজ্যের এই নির্বাচন কেন্দ্রিক পরিস্থিতিতে বিরোধী, বিশেষ করে সিপিআইএম কংগ্রেস, মানুষের কাছে মুখ দেখাতে হবে, তার জন্য তারা নাকি নাটক শুরু করেছেন এবং আরও অভিযোগ তারা এই সময়ের মধ্যে নিজেদের অবস্থান জাহির করতে মিথ্যা অভিযোগ নাকি তুলেছেন। এই বক্তব্য বিজেপির তরফে রাখা হয়েছে এবং আমরা কয়েকটি বিষয় যখন আপনাদের প্রত্যেকের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করি, তখন কয়েকটি বিষয় বোধ হয় প্রত্যেকে খুব গুরুত্ব সহকারে দেখেন। কেউ বলেন যে নির্বাচনের এই পরিস্থিতি নিয়ন্ত্রণ হওয়া দরকার, পুলিশ প্রশাসনকে অবশ্যই কঠোর ভূমিকা নেওয়া দরকার। আবার অনেকে বলবেন যেহেতু ত্রিপুরা উচ্চ আদালতে মামলা হলো, মামলার প্রেক্ষিতে হয়তো আলোচনা হবে এবং তার নিরিখে হয়তো কথাবার্তা হবে। কেউ বলবেন যে সিপিআইএম কংগ্রেস মামলা করেছে, যে মামলার মূল বিষয়বস্তু ছিল সেই বিষয়বস্তু সেখানে খারিজ করে দিয়েছে বা সেই সংক্রান্ত বিষয়ে কোনো রায় দেওয়া হয়নি। মূলত অনলাইনে মনোনয়নপত্র দাখিল কিংবা মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানো, তার বাইরে থেকে যে কয়েকটি বিষয় সেখানে উপলব্ধি করেছে, নিরীক্ষণ করেছে ত্রিপুরা উচ্চ আদালত, সেদিক থেকেও বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাজ্যের প্রেক্ষাপটে। হয়তো শাসকে যারা আছেন তারা বিষয়গুলো এখন উপলব্ধি করবেন না, পরবর্তী সময় করতে পারেন এবং যখন তারা উপলব্ধি করবেন হয়তো তখন এই সময়ের মধ্যে রাজনৈতিক পট পরিবর্তন হবে, অনেকে তা বলবেন। আমরা এতটুকু বলি যে শাসক তার মতন করে কথা বলে, বিরোধীরা তার মতন করে কথা বলে। আর যারা শাসকে আছেন তারা যখন বিরোধী শিবিরে ছিলেন যে মতামত করেছেন, আজ যারা বিরোধী শিবিরে আছেন তারাও সেদিন শাসকে থেকে তা উপলব্ধি করেননি, আজ উপলব্ধি করছেন। রাজ্যের একাধিক জায়গায় ঘটনা ঘটেছে, একেবারে শাসক দলের প্রত্যেকে যারা আছেন, নেতৃত্ব যারা আছেন, জনপ্রতিনিধি যারা আছেন, তারা উপলব্ধি করেছেন যেসব ঘটনাগুলো ঘটেছে বা ঘটনাগুলো সাক্ষী তারা, সেদিক থেকে বোধ হয় এই সময়ের মধ্যে আলোচ্য বিষয় হচ্ছে এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের এই 2-4 দিন, অর্থাৎ 22 জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত রাজ্যের পরিস্থিতি কেমন থাকবে। যারা বিরোধী দলের প্রার্থীরা আছেন তারা কতটা নিরাপদে থাকবেন, তাদের যান এবং অবশ্যই সম্পদ কতটা রক্ষিত হবে, সুরক্ষিত থাকবে। তাদের বাড়িঘরে হামলার আশঙ্কা বিরোধীরা করছেন, সেদিক থেকে তাদের বাড়িঘর সহ পরিবার পরিজন তাদের নিশ্চয়তা বলা যেতে পারে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আরক্ষা প্রশাসনের, অবশ্যই নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের। সেদিক থেকে কি আলোচনার মধ্যে চলে আসবে যে জোর করে আবার মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আক্রমণ করা হলো, আক্রান্ত হলেন প্রার্থীরা? কারণ এই রাজ্যে এই নির্বাচনে প্রার্থী খুন হয়েছেন, তাকে হত্যা করা হয়েছে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলা যায়। তারপর বিভিন্ন জায়গায় প্রার্থীরা আক্রান্ত হয়েছেন, ভোটে লড়ার জন্য মনোনয়নপত্র দাখিল করে এনেছেন, বাড়িতে ফর্ম রেখেছেন, তারপর আক্রান্ত হয়েছেন, ফর্ম ছিনিয়ে নেওয়া হয়েছে।
কতটা সমাজদ্রোহীদের ভরসা করে রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচনকে লড়াইয়ের ময়দান মনে করছেন, সেটা এ রাজ্যের মানুষের কাছে পরিষ্কার। সেদিক থেকে বলা যেতে পারে শাসক বিরোধী অভিযোগ থাকবে এবং পাল্টা মতামত থাকবে, এ নিয়ে কথাবার্তা হবে, কিন্তু একেবারে সাধারণ মানুষ যে কথাগুলো উপলব্ধি করেন, সাধারণ মানুষের কাছে যে কথাগুলো পৌঁছে দেওয়া দরকার, বা সাধারণ মানুষ তার অভিজ্ঞতা নিরিখে যে কথাগুলো প্রতিদিন বলেন, সেখানে বোধ হয় এই ধরনের সমাজদ্রোহীদের সামনে রেখে নির্বাচনে লড়াই করার যে প্রবণতা, সেটা গণতন্ত্রের জন্য ভালো নয়, গণতন্ত্রের জন্য বিপজ্জনক। এবং গণতন্ত্রের কথা যারা বলেন, তাদের কাছে সমাজদ্রোহীদের এভাবে সামনে লেলিয়ে দিয়ে নিজের ক্ষমতা টিকে থাকা, নিজের পদ টিকে থাকার ঘটনা শুধু নজিরবিহীন বললে ভুল। যারা শপথ নিয়ে, সংবিধানের নামে শপথ হোক কিংবা শপথ নিয়ে যারা প্রশাসনে আছেন, তাদের জন্য সেটা বলা যেতে পারে বিপজ্জনক। কারণ তিনি যে দায়িত্ব পালন করছেন, যে শপথ নিয়ে দায়িত্ব পালন করছেন, তিনি তা রক্ষা করতে পারছেন না। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ত্রিপুরার একজন নাগরিক বলছি। এখন দেখছি আপনার মেলাগড় অথবা আপনার নিয়ে মোহনভোগ পঞ্চায়েত সমিতি তারা বিনা প্রতিনিধি দিয়ে গেল। একটু আগে দেখলাম বিকালবেলা বিরোধীরা যখন নমিনেশন জমা দিতে গেল, তাদেরকে ফিটিয়ে জমা দিয়ে দিচ্ছে না। এটা যদি পরিস্থিতি হয় তাহলে নির্বাচন করার কি দরকার? কন্যাচড়ার একই পরিস্থিতি। আজকে দেখলাম আপনার তারিক আনোয়ার এবং গৌরব গগৈ এসে কি করবে? ভোট করানোর দরকার নাই, একটা পান চলে গেল দক্ষিণ ত্রিপুরাতে। এই যদি তাদের পরিস্থিতি হয়, তাহলে তো মনে হয় আপনার নমিনেশন উইথড্র 19 তারিখ নমিনেশন পরীক্ষা, 22 তারিখের আগে সমস্ত কিছু তারা জোর করে তুলিয়ে নেবে। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, টিভি 24, নমস্কার। হ্যাঁ, বলুন। আজকে নিউজ চ্যানেলগুলিতে দেখলাম প্রত্যেকটি জায়গাতে গোলমাল হয়েছে। এরকম হলে কিভাবে দেশ চলবে? আমাদের ত্রিপুরা রাজ্যটা তো এরকম ছিল না। কিন্তু বিজেপি বলল এটা নাকি বিরোধীদের নাটক নাকি বাস্তব, এটা ত্রিপুরাবাসী বুঝতে পেরেছে এবং দেখছে, নিজ চোখে দেখছে। ইতিহাস হয়ে থাকবে ত্রিপুরা রাজ্যে। কিন্তু যারা নমিনেশন জমা দিয়েছে আজকে বিরোধীরা, তাদেরকে আমি দেশপ্রেমিক বলবো। এ তো সন্ত্রাসের মধ্যে দিয়ে যারা নমিনেশন জমা দিয়েছে, তাদেরও ইতিহাস হয়ে থাকবে তারা আমাদের দেশপ্রেমিক। এবং বাদলশীল নিহত হয়েছে। এই সন্ত্রাসীদের কাছে নিহত হয়েছে। তারা ভারতবর্ষের সন্ত্রাস, তারা ইংরেজের দালাল। ওরা ভারতবর্ষকে একবারে শেষ করে দিতে চায় এবং ওদের বিরুদ্ধে সবাই ভারতবাসীরা এক হয়ে লড়তে হবে। এবং আগামী দিনে এখন তো পঞ্চায়েত, পৌরসভা, তারপরে আসবে বিধানসভা। 2 বছর আগে জেলা দেখবে তারা, তখন কান্নাকাটি করলো আর লাভ হবে না। যারা যুবকদেরকে উস্কানি দিয়ে লেলিয়ে দিয়েছে আর পুরা ফয়দা লুটছে, কিন্তু যারা এসব করছে ওদেরও বোঝার উচিত। ও বলছে ওরা ঘরে আগুন লাগিয়ে দাও। তুমি তো আর দুধের শিশু না, তুমি কি বুঝো না যে আমি যে ওই ঘরে আগুন লাগামো? আমাদের ঘরও তো আরেকবার আগুন লাগাইতে পারে। তবে ওরা যেটা করছে খুব অন্যায় করছে, তার জন্যে
তাদের খেসারত বুক করতেই হবে। বেশি দিন নয়, আর অল্প কিছুদিন। আমাদের ত্রিপুরা রাজ্যের যতগুলি মন্ত্রী আছে, বিধায়করা আছেন, অ্যাকচুয়ালি তাদেরকে আমি মূর্খের সঙ্গে তুলনা করব। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। নমস্কার, আমি গোমতী ত্রিপুরা থেকে বলছি। যদি আপনি টপিকটা একটু বলতেন ভালো হতো। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি গোমতী ত্রিপুরা থেকে বলছি। যদি আপনি টপিকটা বলতেন ভালো কথা। আমরা সকালবেলা থেকে আপনাদের কাছে যে কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করেছি, সবকটি বিষয়ের সাথে সেখানে সাধারণ মানুষ সেখানে জড়িয়ে পড়িয়েছেন, আলোচনার মধ্যে রয়েছেন এবং সকালবেলা থেকে বলা যায় এসব ঘটনার সাক্ষী পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকেই। কিন্তু প্রশ্ন হলো, পুলিশ কতজনের বিরুদ্ধে সেখানে ব্যবস্থা নিয়েছে? একটি স্বচ্ছ মানসিকতা নির্বাচন করতে গিয়ে কমিশন যেসব বিষয়গুলোর উপর গুরুত্ব দেন, সেদিক থেকে বাস্তবে কি মানুষ তা উপলব্ধি করতে পেরেছেন? নমস্কার, কে বলছেন? দাদা ঘুমাতে বলছিলাম হ্যাঁ বলুন। না, উত্তপ্ত বলছেন আজকে লাস্ট দিন 18 ভালো, এটা ভালো, আমি বলবো ভালো। উত্তপ্ত হতে পারে, উত্তপ্ত হয়, এগুলি ভালো লক্ষণ বলতে, বিশেষ করে ত্রিপুরা পশ্চিমবঙ্গের জন্য। আরো কিছু আসামের কিছু কিছু অংশ আছে। আমার কথা হলো, ভোট যে হবে 8 আগস্টে, সেদিন কি হবে? আর প্রশাসন যে বলছেন, এগুলো তো ফালতু। নিরাপত্তা বাহিনী বলছেন, এগুলিও ফালতু। স্টেট রাইফেল, ত্রিপুরা স্টেট রাইফেল, ত্রিপুরা পুলিশ, ওনারা কি ওই মনে করুন যে আর্মি, ইন্ডিয়ান আর্মি বা আসাম রাইফেল বা বিভিন্ন প্যারামিলিটারি বা আধা সামরিক বাহিনী যারা তাদের মতো কাজ করবে? ওনারা তো ত্রিপুরার ছেলে। হয়তো ম্যাক্সিমাম চাকরি পেয়েছে বাবা বলে 18 পূর্বে, ম্যাক্সিমাম আমি বলবো। সিএসআর ব্যাটালিয়ন গঠন করার পরে ম্যাক্সিমাম বাবা বলে, অনেকে 2 পাস করে, আমার জানা মতো আছে 8 পাস মানে সার্টিফিকেট নিয়ে চাকরি পেয়েছে। ত্রিপুরা পুলিশের বিষয় অন্যরকম পেয়েছে। ওনারা কি এই জেলা শাসক, পঞ্চায়েতে হলে বিডিও হয়ে যায়, রিটার্নিং অফিসার, বিধানসভা হলে ডিএম হয়ে যায়, রিটার্নিং অফিসার। ওনাদের কথার ঊর্ধ্বে কিছু করতে পারবেন না। তাই আমি বলবো উত্তপ্ত হোক, কিন্তু বুথ প্রদান কিভাবে হবে? বুথ প্রদান যেন ভালোভাবে হয়। নির্বাচন কমিশন, দালাল কমিশনকে কিছু বলবো না, আমি আপনাদের মাধ্যমে বলছি। আমি না, শুধু সারা দেশ, সারা ভারতবর্ষের যারা রাষ্ট্রীয় দলের বিভিন্ন কর্মচারী আছেন, ওনারা বলছে। কিন্তু জনগণকে সচেতন হতে হবে। আমি বলবো সবার উদ্দেশ্যে, বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, বা যে কোনো দল হোক, নির্দল হোক, যে শাসক দলকে সবসময় সমর্থন করবেন, মিটিং মিছিলে যাবেন, কিন্তু ভোট দেওয়ার সময় কাউকে বলবেন না আপনার যে মনে করুন এলাকার উন্নয়ন বা হচ্ছে বা হচ্ছে না, এগুলি ভিতরে রাখবেন। সবাইকে বলবেন যে শাসকের বিরুদ্ধে না যাওয়ার জন্য, কিন্তু ভোট দেওয়ার সময় মানে গোপন চিহ্নে ভোট দিবেন। আর ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আসার পরে আবার বলবেন যে শাসক দলের যারা আছে ওনাদেরকে বলবেন না না ভোট দিয়েছি, বাস। এটা যদি না হয় তাহলে আর গণতন্ত্র টিকবে না। দেখলাম আপনার মজলিশপুরে দেখলাম বা বিশাল মিছিল। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন।
ক্যাপশনে দিয়েছেন শেষ দিনেও উত্তপ্ত। আপনাকে আমি বলছি, আপনারা শুনে রাখুন, আপনারা সাংবাদিকতা করেন, আপনার শেষ দিন না, শুধু যতদিন তীব্রমতা থাকবে ত্রিপুরাতে, এই ত্রিপুরার পরিস্থিতি এরকম থাকবে, বরং আরো ভয়াবহ রূপ নিবে। বিজেপি যে জিনিসটা করতে, আপনারা প্রথম থেকেই এর একটা চালবাজি, কিন্তু আপনাদের একটা চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে আমরা দেখলাম বিপ্লবটাই কিন্তু তৈরি করেছে এই তীব্রমতাটা। এটা কিন্তু প্রমাণ সাপেক্ষে বিভিন্ন ভাবে একটু আলোচনা করছিল, আমরা এটা দেখছি। কিন্তু আমরা এখন যা বুঝলাম যে আসলে সত্যি তীব্রমতার যে সুপ্রিম যে কানা করি খেলা খেলছে এতদিন, আসলে কিন্তু সে নিজে একনিষ্ঠ বিজেপির সাইডেই সেই ঘটনাটা করছে। ওই বামফ্রন্টের ভোটগুলি নেওয়ার জন্য সে মাঝে মধ্যে বিজেপির লোকেরা কিন্তু পিত্ত মাত্র কন্যাকে, এটা হলো তাদের বন্ধুত্ব কন্যান আর কি, বন্ধুত্ব পিটেন আর কি, এগুলো ক্রিমিনাল দা এক নম্বর গ্রেড। সে এই ত্রিপুরা রাজ্যটাকে একেবারে ধ্বংস করে দিতে, সামনের দিন আরো ধ্বংস করবো। আপনি যে কইতেন যে শুধু আসতে না, শুধু যে শেষ দিন না বুঝে নমিনেশন গেল, দেখবেন বিজেপির মাইন্ড মোটা করি বিরোধী দলরা খাইত, একমাত্র শুধু তীব্রমতার কারণে। এই যে মহারাজ প্রদ্যুৎ কিশোর কিন্তু ভালো মানুষ না, যদি ভালো মানুষ হইতো তাহলে আপনি বলুন তো, এটা আপনারা কেউ এই বিচারটা করে দিতে পারবেন? সে তো মহারাজ, সবার মহারাজ, কি বাঙালি কি পাহাড়ি সবার। সে কিন্তু ভাষণে বলেছে আমি বাঙালিরও এবং পাহাড়িরও, কিন্তু দেখা গেল যে তাদের পাহাড়ি ভাই একজন মারা গেছে, তার বাড়িতে যাই দুঃখ প্রকাশ করলো, তাকে টাকা দিয়ে দিল। আর সত্যি সত্যি বাড়ি ঘর যে পুরা গেল, এই পুইরা তারা ধ্বংস করে দিচ্ছে। এই যে ঘন্টা সত্যি বাড়িঘর আপনারাও জানেন, সবাই জানে, ত্রিপুরা রাজ্যের বাড়ি জানে, কিন্তু তাদেরকে একবারও তো সুখ দুঃখের ব্যাপার জানলো না, তারা কেমন আছে তাদের বাড়িতে গেল না। তাহলে সে কিরকম ক্রিমিনাল? এইরকম ক্রিমিনাল দলের সঙ্গে যুগ সাধন হয়েছে বিজেপি। কিন্তু এই ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি খারাপের জন্য কারণ হলো এই দুই দল, তীব্রমতা আর বিজেপি, কারণ তারা ক্রিমিনাল গিরি করতে, ত্রিপুরা রাজ্যে ক্রিমিনাল গিরি করে থাকতে আছে। তাহলে আমার মনে হয় তীব্রমতা যতদিন আছে এতদিনই এইসব মানে তারা খেলা খেললে চাইবে। আর এই খেলার থেকে বাঁচতে গেলে আমার মনে হয় ত্রিপুরা রাজ্যের মানুষ কঠোর মানে সংগ্রাম করতে, তাদের বিরুদ্ধে কঠোর। এদিকে দেখেন বিজেপি একটা গভর্নমেন্ট, তারা বিভিন্ন মন্ত্রীরা প্রায় সময় মিটিং এ বলে যে সিপিএম কংগ্রেস মিতালি সাথে তারা কন্যাকন্যি করছে আগে। হ্যাঁ মানতাম কন্যাকন্যি, তো এখন তুমি যে কংগ্রেস মানুষের কন্যা চাইছ, তোমার কংগ্রেস বিজেপির মধ্যে সমস্ত লোক তো কংগ্রেস থেকে আইছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? এটা স্যার আমি নামটা বলছি না, বলুন। হ্যাঁ একটা কথা বলবো, আপনার নিরাপত্তা আছে কি? আপনি টিভির সাউন্ড বন্ধ করুন, তারপরে কথা বলুন। হ্যাঁ স্যার বলুন। আপনার কথা বলুন। আমি বলছি আপনার নিরাপত্তা আছে কি এই দেশে? এইটাই শুধু জানতে পারি। একটু আগে আমার বিধায়ক বলছিল যে সাংবাদিকেরা কিছু করতে পারছে না, তাদের টিভি চ্যানেলে তারা একটা ক্যামেরা বলে একটা ছবি নিতে পারছে না। আপনাদের নিরাপত্তা নাই, এটা যেখানে চতুর্থ স্তম্ভের কিছু নেই, আমরা সাধারণ পাবলিকের কি আছে জানেন? আমরা কি বলতে পারি বলুন? তবে আমি একটাই কথা বলবো, সারা ত্রিপুরার যে জনগণ একটি এক হোক, তাদেরকে দেখো, এটাই আপনার কাছে বলে আমি নমস্কার বোঝা রাখতাম। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, টিভি সাউন্ড বন্ধ করুন। আগরতলা থেকে বলছি। আজকে যে ঘটনাগুলি হলো, বিশাল পথ ডুবলি, এগুলো প্রচুর পরিমাণে পুলিশ ছিল। পুলিশ কি করেছে?
পুলিশ তো দলদাসের সঙ্গে হয়েছে। মেন যে কালপিট হত্যাকারী খুনি, এই যে বাদল শীল যে মারা গেল যুবরাজনগরে, ওনার খুনের তাই মেন খুনি হচ্ছে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী খুদ মানিক সাহা। এটা মানে কোনো কি বলবো, আর মানে বলার কিছু নেই। আজকে বিশালগড় শুধু বর্ণনার উপর আক্রমণ, দুগলিতে জিতেন চৌধুরী মদের বোতল দিয়ে মারলো। এইটা তো পুলিশ তো মানে প্রচুর পরিমাণে পুলিশ কি করলো, পুলিশ তো দলদাসের সঙ্গে দলদাসের মতন পরিচয় দিল। পুলিশকে পুলিশ না বলতে টিএসআরদেরকে বলবো আমি, টিএসআরদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা কাজ করুন, আপনারা কাজ করুন। আজকে যদি আপনার পরিবারের ভিতরে এরকম হতো, আপনারা কি করতেন আপনারা? আর এসপি কে ফোন করার পরে এসপি ফোন ধরে না। হ্যাঁ, কয়েকটা ব্যাটালিয়ান ইয়ে করলো, সিপিএম সব ব্যাটালিয়ান সিপিএম ইয়ে করলো। আর যা টগল আমরা প্রতিদিন প্রত্যেকের কাছে অনুরোধ করি, এই লাইভ অনুষ্ঠানে যখন আপনি কথা বলবেন এমন কিছু শব্দ উচ্চারণ করবেন না, এমন কিছু বিষয় উত্থাপন করবেন না যেগুলো অন্যের কাছে যেমন খারাপই শুধু নয়, আইনানুগ দিক থেকেও আমরা জড়িয়ে পড়তে পারি এমন আশঙ্কা থাকে। আপনাদের প্রত্যেকের আমরা সহযোগিতা চাই, মাধ্যমটি আমাদের, এবং অবশ্যই কথা বলার অধিকার আমরা আপনাদেরকে দিয়েছি, কিন্তু আমরা আশা করি আপনারা সেই অধিকার ভোগ করবেন। আর তার অর্থ এই নয় যে আপনারা উল্টো আমাদেরকে এই অনুষ্ঠানটি করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন, সেই প্রত্যাশা আমরা আপনাদের কাছ থেকে কখনোই আশা করি না। নমস্কার, কি বলছেন? নমস্কার, আমি সুকান্ত পাল, বিজেপি বিলোনিয়া মন্ডলের সহসভাপতি সুকান্ত পাল, ওবিসি মোর্চা। হ্যাঁ, বলুন। দেখুন, রাজ্যের যে অবস্থা আপনারা বলছে, এখানে অনেক কিছু আমি বক্তব্য দেখেছি এখন টিভির মধ্যে। বিভিন্ন রাজনৈতিক দল আমাদের দলকে, ভারতীয় জনতা পার্টিকে খারাপ বলছে, বা ভারতীয় জনতা পার্টি দলকে অনেক কিছু বলছে। দেখুন, গত 25 বছরের বামফ্রন্ট সরকারের আমলে আমরা দেখতে পেয়েছি বিরোধীদের কোনো আমাদের ভারতীয় জনতা পার্টিকে কোনো নমিনেশন করতে দেয়নি। এরা শুধু বিরোধীরাই করে, শুধু চক্রান্ত করছে, এই রাজ্যের মানুষকে চক্রান্ত করছে। কংগ্রেস সিপিএম উভয় তারা এপি এই ত্রিপুরা রাজ্যে ওদের স্থান হবে না। আমি আজকে এখানে বিলোনিয়া থেকে বলছি, ত্রিপুরা রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, একটা সেই সরকারটাকে কালিমাপ্ত করার জন্য এখানে বিরোধীরা চক্রান্ত করছে, সেটা আমরা বরদাস্ত করবো না। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা রাজ্যগুলি আমাদের সরকার ক্ষমতায় আছে, তাহলে আমরা কেন বরদাস্ত করবো? আমাদেরকে কেন ওরা গালি গালাজ? বিরোধীরা সবসময় বিরোধিতা করে, এদের কথা আমরা মাথায় হাত দেবেন না। এরা চক্রান্ত করবে। ত্রিপুরা রাজ্যের মধ্যে যতগুলো চক্রান্ত করছে বিরোধীরা, এক হচ্ছে কংগ্রেস, এক হচ্ছে কমিউনিস্ট, এই দুইটা দল চক্রান্ত করছে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টিকে কালিমাপ্ত করার জন্য। আমি দিক দিয়ে আমি অনেক কিছু আজকের পত্রিকা সমস্ত নিউজগুলো আমি দেখতে পাচ্ছি যে আমাদের সরকারটাকে কালিমাপ্ত করার জন্য। আর আমাদের ত্রিপুরা সরকার ত্রিপুরা রাজ্যের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে। ডাবল ইঞ্জিনের সরকার, যেখানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার, আর ত্রিপুরা মানিক সরকারের নেতৃত্বে একটা সরকার চলছে। এখনো সরকার 10 বছর পূর্ণ হয়নি, সেই সরকারটা কালিমাপ্ত করছে আজকে কংগ্রেস কমিউনিস্ট বন্ধুরা এখানে চক্রান্ত করছে। এটা আমরা বরদাস্ত করবো। তাই ভারতীয় জনতা পার্টি থেকে আমি আজকে এই কথা বলছি। বলুন আকিবেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, উদয়পুর থেকে বলছি। দেখেন, এই রাজ্যে আসন্ন স্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে শেষ পর্যন্ত ত্রিপুরা রাজ্যে যে ধরনের মানে বিজেপির যে মানে দুষ্কৃতিকারী বলবো না, তাদেরকে অন্য কিছু বলবো, সেটা কিন্তু ভাষা আসেনি। যাই হোক, কারণ গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র দেশের মানুষ কারণ প্রাপ্তি হতে পারে, মনোনয়ন দিতে পারে, নেতারা আসতে পারে, কিন্তু নেতারা আসার পরে আক্রান্ত হবে, কিন্তু সেটা আসলে কখনো ত্রিপুরা রাজ্যের মানুষ ভাবেনি। ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পুলিশ, সিআরপিএফ, টিএসআর থাকা সত্ত্বেও
আমরা দেখি কিন্তু বিরোধী দলের যারা মনোনয়ন জমা দিয়ে তাদেরকে আক্রমণ করছে এবং বিধায়কের উপর আক্রমণ করছে। আজকে উদয়পুরের মধ্যে সুদীপ রায় বর্মন আক্রান্ত হচ্ছেন পুলিশ থাকাকালীন, বিএসআর থাকাকালীন, কিন্তু আমরা দেখি উল্টা ধাওয়া করে যারা বিরোধী রয়েছে তাদেরকে সামনের দিকে ঠেলে তারা পেছন দিয়ে ঢিল মারে। এই রাজ্যের প্রশাসন বলতে তো কিছুই নেই। মাতার বাড়িতে ঘটলো ঘটনা, মাতার বাড়িতে মারধর করেছে আজকেও, কিন্তু আসলেও আমরা দেখলাম মাতার বাড়িতে সিএম আসলো, সিএম আসার আগে কিন্তু মাতার বাড়িতে গণ তুলে গিয়ে তাদেরকে বিদায় করে দিল। কিন্তু এই রাজ্যের গণতন্ত্র কোথায়? আর তাদের বড় বড় কথা, মিথ্যা কথা বলছে কি কংগ্রেস সিপিএমের জোট। আরে বন্ধু, আপনারা তো কংগ্রেস না, আপনারা তো আইটিএফটি, সন্ত্রাস, পিতৃমাতা, সন্ত্রাস, উগ্রপন্থী, তিনটার সাথে জোট হয়ে সরকার গঠন করছেন, দিল্লিতে করছেন। এইভাবে মানুষকে তারা লুট করছে। আর আপনারা 6 বছরে ত্রিপুরা রাজ্যকে লুট করে একদম সর্বনাশ করে দিয়েছেন। তারা ত্রিপুরা রাজ্যের মানুষ জানে। ত্রিপুরা রাজ্যের প্রশাসনের ভূমিকা যদি ভালো থাকতো তাহলে ত্রিপুরা রাজ্যের বিরোধী দলের কর্মীরাও ভারী ছাড়া হতো না এবং যারা বিধায়ক মন্ত্রী রয়েছে তারাও কিন্তু আক্রান্ত হওয়ার কথা ছিল না। কিন্তু এই রাজ্যে স্বাধীনতা হওয়ার পর থেকে যেইভাবে আমরা দেখলাম 18 সাল থেকে 2024 সাল পর্যন্ত কোন নেতা বাদ জানিয়ে আক্রান্ত হওয়া ছাড়া, রক্তাক্ত হওয়া ছাড়া। কিন্তু রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এই রাজ্যের প্রশাসন, কিন্তু আমরা আসলে ত্রিপুরা রাজ্যের দুর্ভাগ্যের মধ্যে আমরা বাস করছি। গণতান্ত্রিক মাধ্যমে মানুষ ভোট অধিকার করবে, যদি ভালো কাজ করে তাদের মানুষ ভোট দিবে, না হলে তাদেরকে না দিবে। তারা কিন্তু সন্ত্রাস করেও কিন্তু ক্ষমতা ধরে রাখতে হবে। কিন্তু মূল বিষয় হলো এটা, সেটা সন্ত্রাস বেশি দিন থাকে না, ইতিহাসে কয় না সন্ত্রাসের মাধ্যমে কখনো কোনোটাই থাকতে হবে না। যারাই সন্ত্রাস করছে কিন্তু তাদের চিহ্নিত হয়ে যাচ্ছে, কারণ তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে, আইন প্রশাসনের পদ্ধতি, তাদের কিন্তু বিচার হবে। কিন্তু বিচার হবে না তা না, বিনা অপরাধে বিনা স্বার্থে কিন্তু আক্রমণ করছে। আরে বন্ধু, যারা আজকে বিজেপি কর্মীরা আক্রমণ করছে, তোমাদের ভবিষ্যতের চিন্তা করার দরকার। যে নেতারা এসি ঘরের মধ্যে রয়েছে, কোটি কোটি টাকা বানাচ্ছে, আর তোমরা রাস্তা রাস্তা ঘুরছো, যাই কিছু টাকা পয়সা দিয়েছে, কিছু নেশা ফেশা খেয়েছো, খাইয়া আক্রমণ করছো বিজেপির উপর। সেটা কিন্তু অবিলম্ব বন্ধ করো বন্ধু। বিজেপি করে সেটা ভালো কথা। বিজেপি পিতৃ সম্পদ মূল্যে, পার্টিকারে পিতৃ সম্পদ মনে করলে সেটা কোনো। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। দেখো, আসলে বিজেপি দলটা তো গণতন্ত্রের কাছেদারে নেই। তবে এখানে এখন যা দেখছি, বিরোধী দলকে একদম শক্তিশালী হতে হবে, সবকিছু বুঝতে হবে। গত পরশুদিন একটা নিউজ হয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন 8 কোটি বেকারের কর্মসংস্থান করেছেন উনি। আজকে দেখলাম আপনার নামটা ভুলে গেছি, সোনিয়া গান্ধীর মেয়ে, উনি প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন মিথ্যা কথা বন্ধ করুন। তাইলে প্রিয়াঙ্কা গান্ধী বুঝতে পেরেছেন না প্রধানমন্ত্রী মিথ্যা আলোচনা করছেন। এই ধরনের অবস্থা যদি বিরোধী দলগুলি না বুঝে, তাইলে বিরোধী দল শক্তিশালী হবে না, মানুষের উপকারে আসবে। আমার মনে হয় এই যে আজকে যে অবস্থা আমরা দেখলাম টিভি বিভিন্ন খবরের মাধ্যমে, এটা কি ভারতবর্ষ না বাংলাদেশ? আমার মনে হয় বাংলাদেশও এর চেয়ে ভালো আছে। এত খারাপ পরিস্থিতি, সাধারণ একটা পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ানোর জন্য সুযোগ দেয় না জনগণকে। এটা কি অবস্থা দেশের চলছে। আমি আপনাদের মাধ্যমে আবেদন করব, মানব অধিকার কমিশন বলতে একটা অফিস আছে ত্রিপুরা রাজ্যে, তারা পত্র পত্রিকায় নিউজকে বেসিস করে সরাসরি কেস নিতে পারে। তারা তাদের নিজস্ব পুলিশ আছে, তাদের আন্ডারে তারা কাজ করে, সঠিক তথ্য তারা ইয়ে করে। কাজে আমি বলবো মানবাধিকার কমিশন এগুলি দেখার জন্য। ওরা শুধু কুঞ্জবনে বসে থাকলে চলবে না,
এগুলি দেখা দরকার আমি মনে করি। এটাই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ অমরপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। টিভির সাউন্ড বন্ধ করুন। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি জয়রাম থেকে বলছি। হ্যাঁ বলুন। এখন আপনারা তিনি আজকে যা দেখলাম আপনার সমস্ত ব্লকে, ত্রিপুরা যে অধিকাংশ ব্লকে বিরোধীরা প্রার্থী দিদিকে যেখানে যে আক্রান্ত হইল, এটা আমরা মনে করি আসলে মানিক শাহ সুশাসনের সুফলে বিরোধী আক্রান্ত। বিরোধী আক্রান্তর জন্যই মানিক শাহ সুশাসন ত্রিপুরার যে চালু করতে চেষ্টা লাগাইছে। তবে এই সুশাসনটা আর কতদিন থাকবো, তার পরিণাম ফল কতটুকু যে ভুগবো আমরা সাধারণ মানুষ, আমরা কিন্তু সাধারণ ভোটার, আমরা কোনো দলের না, যাকে ভালো লাগে তাকে ভোট দিন। তা আমরা চিন্তা করি আমরা আসলে ভোট কেন্দ্রে যাবো কি না, ভোট কেন্দ্রে গিয়ে আমরা সঠিক ভোট দিয়া নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারাম কিনা। ত্রিপুরার যে নির্বাচন কমিশন, এবারে নির্বাচন কমিশন একজন অপদার্থ নির্বাচন কমিশন, যার ফলে এই অবস্থা ত্রিপুরার যে নির্বাচন করাইতে না পারলে তুমি পদত্যাগ করে এই দপ্তর থেকে, এই দপ্তরটা ফেঁকে দাও, তুমি ফেঁকে দিয়ে তুমি পদত্যাগ করে আইয়া। আমরা দেখলাম এই যে আমতলী থানা কাল আজকে ডুবলি ব্লকে, এই যে থানার ডুবলি ব্লকের সামনে বিজেপির কর্মীরা গ্যাদারিং এ রাখছে, টিকা দিতে পুলিশের সামনে, অথচ ওসি একজন অবদার্থ ওসি দাঁড়াইয়া রয়েছে, আড্ডা একটু তারারে সিপিএম এর তারা যাই দিয়া মাইক খেয়ে যেতে আছে, অথচ হেতারারে সরানের কোনো ভূমিকা নিল না। আমরা দেখলাম নিজের স্বয়ং দোষী আমরা, কিন্তু আমরা তাইলে আসলে তো এই যে প্রশাসনটা ঠিক জলগাছে পরিণত। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? না, বলছিলাম দেখুন, আইন শৃঙ্খলা যদি সঠিক না থাকে যে কোনো রাজ্যে, তাহলে প্রথম হবে উত্তরপ্রদেশ, ভারতের অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে বড় রাজ্য, তারপর হবে আসাম, তারপর হবে ত্রিপুরা। শাসক বিজেপি থাকবে, কিন্তু রাজ্যের যে প্রধান ওনারা কিন্তু পরিবর্তন হওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র। আমাদের ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে আসাম, উত্তরপ্রদেশ সব রিপোর্ট কিন্তু দিল্লি যাচ্ছে, মহারাষ্ট্রের নাগপুরে যাচ্ছে। হ্যাঁ, তো বাকিটা বলবো না, যারা আপনারা জানেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোথায় অগ্নিসংযোগ হয়েছে, কোন হত্যাকাণ্ড হয়েছে, কোথায় কি বুলডোজার চলছে। আমি বলবো তিনটা রাজ্য কিন্তু প্রথম ধাপে দিল্লিতে থাকবে, দেখবেন এনডিএ সরকার। কিন্তু তিনটা রাজ্যের মুখ্যমন্ত্রী মনে করুন কিছু মাসের ভিতরে তিনটা রাজ্যে, মহারাষ্ট্র, হরিয়ানা আর কি বলবো এই ঝাড়খণ্ডে নির্বাচন আছে। তারপরে দেখবেন যদি আইন শৃঙ্খলা বজায় না রাখতে পারে, তিনটা রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবর্তন হবে, আপনাদের রেকর্ডিং থাকে, পরে আবার বিশ্লেষণ করে দেখবেন। আর যদি মনে করুন ত্রিপুরা একটা ক্ষুদ্র রাজ্য, যদি মনে করুন আইন শৃঙ্খলা বজায় থাকে, তাহলে বর্তমান মুখ্যমন্ত্রীর আরো কিছুদিন চালাতে পারবেন। এটা আমি আমার ব্যক্তিগত অ্যানালিসিস থেকে বলছি, ব্যক্তিগত রাজনৈতিক মানে বিশ্লেষণ থেকে বলছি। এটাই বলবো। ধন্যবাদ দাদা। নমস্কার, কে বলছেন?
নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? বলছিলাম স্যার, হ্যাঁ বলুন। পুলিশ পুলিশ 10 নিয়ে একটা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল। এটা কার আমলে পেয়েছে আমি ঠিক জানি না, কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল ত্রিপুরা পুলিশ। কি কারণে পেয়েছে এটা তো আইন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? টিভির সাউন্ড বন্ধ করুন। হ্যালো, হ্যাঁ টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। হ্যাঁ, টিভি নিয়ে যে কথা বলছি তো না। হ্যাঁ বলছেন। আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলুন, আপনি লাইভে আছেন। লাভের কথা শুনছি না, এই জন্য বলছি। আর একটা মোবাইল দেখছি, এই জন্য বলছি। দাদা, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি এইভাবে কি রাজ্যটা চলে? বলছি এইভাবে কি রাজ্যটা চলে? আমি একজন বিজেপি কর্মী, ঠিক আছে? হ্যালো, আপনি লাইভে আছেন, আপনার কথা বলুন। হ্যাঁ বলছি আমি একজন বিজেপি করি, কিন্তু আজকে যে সুবিধা ফরমানের উপর আক্রমণটা হলো, এটা কি ঠিক? আর প্রত্যেকটা জায়গাতে যে অপোজিশন পার্টিকে প্রার্থী দেওয়া হচ্ছে না, এটা কি ঠিক? অপোজিশন পার্টি, আমার যে এরিয়াটা আছে, অপোজিশন কোনো পার্টি প্রার্থী দিতে পারেনি, কোনো পার্টি প্রার্থী দিতে পারেনি। তো এটা তো এমনিতেই জিতে যাবে, ভোট দিতে আর যাওয়ার কোনো দরকার নেই না, ভোট দেওয়ার কোনো দরকার নেই। তো আমরা গণতন্ত্র আর কি পাচ্ছি বলুন? গণতন্ত্রটা কি আছে আর? একজন বিরোধী দল থাকতেই পারে, অপোজিশন পার্টি যদি না থাকে তাহলে দলটা কেউ বুঝবো দলটা সঠিক না ব্যাটিং চলছে, এটা তো বুঝতে পারে না। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি আগরতলাতে বলছি। টিভির সাউন্ড বন্ধ করুন। আপনাদের, হ্যাঁ বলছি আপনাদের কাগজে যখন পড়ি যে গাজার ব্যাপারী ফার্স্ট নমিনেশন পায়, ফার্স্ট লাইট কেলেঙ্কারি। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে ত্রিপুরাতে যে জঙ্গলের রাজত্ব যে কায়েম হচ্ছে না, বিরোধীদেরকে কংগ্রেস বলুন সিপিএম বলুন ত্রিপুরাতে আছে কি? যদি তার মধ্যে কংগ্রেস সিপিএম দুটো পার্টিতে আছে। ত্রিপুরাতে যেভাবে জঙ্গলের রাজত্ব চলছে, আমি মনে করি না যে বিজেপির বেশি দিন আর থাকতে আর থাকবে। মানুষ ঠিক একদিন ঘুরে দাঁড়াবে, রুখে দাঁড়াবে। ওই দিন কি হবে তার জবাব দিতে হবে। বিজেপি যে কর্মী আছে ওদেরকে ঠিক নিশ্চয়ই জবাব দিতে হবে। ওদেরকে হারে হারে সুদে আসলে জবাব দিতে হবে বিজেপি কর্মীদের। ওরা নেতারা ঠিক থাকছে, কিছু কিছু ওদেরকে টাকা পয়সা খাইয়ে ওদেরকে মাঠে নামাচ্ছে, কিন্তু কষ্ট ভোগ করবে যারা মাঠে নামছে, ওরা ভোগ করবে। সাথে
উপর স্তরের নেতারাও। আজকে দামুটিয়াতে গিয়েছিল রতনলাল নাথ, ও কি বলছে, বিরোধীরা নাকি ভয়ে প্রার্থী নিতে পারছে না। না, বিরোধীরা নাকি প্রার্থী নেই, ওদের প্রার্থীরা প্রার্থী নেই, তার জন্য নাকি প্রার্থী নিতে পারছে না। তাহলে তোমাদের এই বিজেপি লোকগুলা কোথায় থেকে আসলো? ইফতার তেল, মদের বোতল যে রাস্তাতে ছোড়া হচ্ছে, বিরোধীদের কোনো নমিনেশন দাখিল করার জন্য যাওয়া হচ্ছে, সেখানে যে ইফতার তেল, মদের বোতল ছোড়া হচ্ছে, সেই লোকগুলো কোথায় থেকে আসে? আর ত্রিপুরা পুলিশকে আমি একটা কথাই বলতে চাই, ত্রিপুরা পুলিশ অসহায়। ওরা ত্রিপুরা প্রশাসনের যে ভূমিকা পালন করার কথা, ওই ভূমিকা তো পালন করছে না। ওদের দরকার এখন ঘরে গিয়ে বউয়ের আঁচলটা ধরে বসে থাকা, আর কিছু মানে জনগণের আর কিছু বলার ভাষা নেই ত্রিপুরা পুলিশকে। ত্রিপুরা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বিএসএফ কিছু সেন্ট্রাল ফোর্স নিয়েছে, পুলিশ কিছু করছে না। আজকে হাঁপানিয়াতে যে ঘটনাটা ঘটলো, তারপরে পেপানিয়াতে যে ঘটনাটা ঘটলো দেখলাম, কিছু করছে না পুলিশ নিরপেক্ষ ভাবে দেখছে, পুলিশ নিরপেক্ষ ভাবে। আরে পুলিশ মানুষ প্রশাসনের উপর বিশ্বাস কি করে? প্রশাসন মানুষকে আস্থা দেয়, মানুষকে বাঁচার যে একটা বাঁচতে গেলে একটা সামনের সারিতে একজন আছে, প্রশাসন, পুলিশ, ডিএসআর, ওরা আছে। ওদেরকে আগে করে তারপর আমাদেরকে জনগণকে আসতে হবে মারার জন্য। কিন্তু পুলিশে দেখা যাচ্ছে পুলিশ ভীতু হয়ে পিছের দিকে সরে যাচ্ছে। তাহলে জনগণ কি করবে? জনগণ একটাই পারে, পুলিশের হাতের লাঠিটা জনগণের হাতে উঠিয়ে সেই লাঠিটা ডান্ডা হিসাবে ব্যবহার করবে, মানুষ করবে। প্রশাসনের উপর কত আস্থা রাখবে? প্রশাসনের উপর আস্থা রেখে মানুষের কোনো লাভ হচ্ছে না। ত্রিপুরাতে মানুষের কোনো লাভই হচ্ছে না প্রশাসনের উপর আস্থা রেখে। ত্রিপুরা বিজেপি, ত্রিপুরা প্রশাসন সেম টু সেম। কথা আছে না, যার খায় তার নুন গায়, সেম তেমনই হয়েছে। আর টাকাগুলি যে যাচ্ছে কার থেকে যাচ্ছে? জনগণের পকেট থেকে যাচ্ছে। জনগণের পকেট থেকে গিয়ে ওদেরকে সরকার বেতন দিচ্ছে, মাসে মাসে স্যালারি। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, বলুন। আজকের যে বিষয়টা, সুজিত রায় বর্মন মাননীয় বিধায়ক মহোদয়, উনি উনার দলের তরফ থেকে নমিনেশন দাখিল করতে গিয়ে আক্রান্ত হলো। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গার মধ্যে যতগুলি পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি হচ্ছিল, নমিনেশন দাখিল দিতে যায়, বিরোধীরা আক্রান্ত হয়। সিপিএম তারা আজকে গিয়েছে, জিতে চৌধুরীও ছিল, হ্যাঁ, দুঃখীয় পক্ষে সম্ভবত, তো ওইখানে আক্রান্ত হয়েছে। তো আক্রান্তটা শেষ নয়। বিজেপিরা যদি মনে করে যে আক্রান্ত করে কোন একটা পার্টিকে, দলকে আমরা দাবিয়ে রাখবো, নিচে রাখবো, এটা ভুল মনে করবে। মানুষ তার প্রতিবাদ করবে এবং আগামী দিনে এই প্রতিবাদটা আরো দীর্ঘতর হবে। কারণ কেন, বাংলাদেশের একটা অবস্থা দেখছেন, স্টুডেন্টরা একটা মনে পড়ে যায় এই ঘটনাটা, একটা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বিষয় নিয়ে রাস্তায় নেমেছে। এখন উনাদের হাতে একটাই হাতিয়ার, লাঠি, আর উনাদের সঙ্গে সাপোর্ট করেছে রিক্সা চালায় শ্রমিক যারা, ওরাও সাপোর্ট করেছে আজকে দেখলাম। তো আমাদের ত্রিপুরার চেহারা তো ঠিক এমনই হবে আগামী দিনে। কিন্তু বিজেপি পার্টি তারা মনে করছে আমরা প্রত্যেকটা ব্লকের মধ্যে যদি পঞ্চায়েত নির্বাচন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতি, তাহলে মোদির হাত থেকে আমরা পুরস্কারটা পাবো। কিন্তু এটা ভুল। মানুষ কিন্তু তারা প্রস্তুত হয়ে আছে, ভোট বাক্সে জবাব দেবে। যদিও নমিনেশন দাখিল করতে না পারলেও বিরোধীরা, কিন্তু মানুষ ঠিকই ভোট দেবে এবং ভোটের জবাবটা দেবে। তবে আমি আপনাদের মাধ্যমে একটা আমার ব্যক্তিগত মতামত রাখতে চাই। নির্বাচনের নমিনেশনটা যদি অনলাইনে হতো, আমাদের, আমি জানি না আপনাদের চ্যানেলটা দেখে কিনা সরকারি আধিকারিকরা, নির্বাচন কমিশনাররা, যদি শুনে ভালো হয়। আমাদের মতে যদি অনলাইন সিস্টেম হতো নমিনেশন দাখিলটা, তাহলে খুবই ভালো হতো। এইভাবে খুন খারাপি, ঢিলাঢিলি, ছোড়াছড়ি, কাদা মাখামাখি হতো না, এবং মানুষও পরিত্রাণ কিছু পেত। কিন্তু মানুষ তো ভয়ে আছে, খুবই ভয়ে আছে ত্রিপুরার মানুষ। মানে বিভিন্ন রাজ্যে দেখতাম যেটা, এটা আমাদের ত্রিপুরা রাজ্যে হচ্ছে এখন, খুবই করণীয় অবস্থা। কিন্তু এটাকে কাটানোর জন্য আমাদের সাধারণ জনগণ মুখে দাঁড়াতে হবে, রাস্তায় নামতে হবে, আরো প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ দীর্ঘস্থায়ী করতে হবে। এটাই হলো আর কি কথা, আজকের বিষয়টা।
এটা খুবই খারাপ বিষয়, খুবই খারাপ। বা বেকারের কোনো কর্মসংস্থান নেই, গরিব শ্রমজীবী মানুষের কোনো কাজ নেই। এবার নেতারা শুধু তাদের বিভিন্ন পদ চেয়ার নিয়ে লেগে আছে। এইভাবেই ত্রিপুরা রাজ্যটা চলছে। 18-র পর যে অবস্থাটা ত্রিপুরাতে, মানুষ শান্তিতে নেই। সোজা কথা, মানুষ শান্তিটা হারিয়ে ফেলেছে। রাত্রে ঘুমানোর সময় পরের দিন সকালবেলা তার যে জীবিকা অর্জন করবে তার পরিস্থিতিটা নেই আর ত্রিপুরাতে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি বিনীত কোনো অনুরোধ নিবেদন করছি। আপনারা দেখলেন রাজ্যের বিভিন্ন জায়গার ঘটনা, তার নিরিখে রাজনৈতিক দলগুলোকে কি করেছে দেখেছেন। তার পাশাপাশি আগরতলায় যখন এসব বিষয়গুলো নিয়ে আমরা প্রত্যেকে কথা বলেছি, প্রত্যেকে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার চেষ্টা করেছি, একে অপরের দিকেই সেখানে আঙ্গুল তুলেছেন। কিন্তু সাধারণ মানুষ অবশ্যই শান্তি চান, সাধারণ মানুষ সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ আবহে নির্বাচন চান। তাদের রায়ে সেখানে জনপ্রতিনিধি তৈরি হয়। আর জনপ্রতিনিধি তৈরি করতে গিয়ে যদি জনগণকে সেখানে ভোগান্তি শিকার, আতঙ্কে থাকতে হয়, তাহলে কার জন্য কি করা, সেটা নিশ্চয়ই রাজনৈতিক দলের নেতারা ভাববেন। সর্বোপরি কমিশন তার মতন করে কাজ করে দৃষ্টান্ত রাখবেন। ত্রিপুরার বুকে বহু কমিশনার আছেন, নির্বাচন সংগঠিত করে, নির্বাচন অনুষ্ঠিত করে দৃষ্টান্ত রেখেছেন গোটা দেশে। এবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে কি হবে সেটা সময় বলবে। আপনারা আরও একটি লাইভ অনুষ্ঠান রয়েছে রাত 10টায়, সেখানেও আপনারা অংশ নেবেন, কথা বলবেন। প্রতিদিন রাত 9টায় এবং রাত 10টায় দুইটি লাইভ অনুষ্ঠানে আপনারা আপনাদের মতামত দেবেন। আপনাদের কথার জন্যই এই লাইভ অনুষ্ঠান। তবে আরও একবার অনুরোধ, অবশ্যই এই অনুষ্ঠানগুলোতে এমন কিছু মতামত করবেন না, এমন কিছু বিষয় উত্থাপন করবেন না, এমন কোনো শব্দ চয়ন করবেন না যেটা আপনার এই শব্দচয়নে গোটা আয়োজনকে অন্যভাবে ব্যাখ্যা করার সুযোগ তাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের সকলের সহযোগিতা চাই। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।